তুমি ভালোবাসো বা না বাসো, ফুলটা তো নিতে পারতা, ফুল তো কোনো পাপ করেনি। মেডিকেলে যাই খুঁজলাম যে আমার জামাই কোথায়, আমার হাজবেন্ড কোথায়, কেন বাসায় আসলো না। আর সব বাড়ির মানুষও তো আর ঘর লিপতে দেয় না, আর কাজ করায় না মানুষ দিয়া। কয় টাকা আর পাই, সেই টাকা দিয়ে কি আমি 3টা মানুষের পেট কি চলে? আমার বড় বোন বলে যে আমি কি করব, আমার সংসার তো এইরকম। তো একটা কাজ কর, তোরা যেখান থেকে আসছো সেখানে যা, ওখানে যাই আর তোরা গাড়ির তেলে পুড়ে বইরে যাইস 3জন। পরিমাণী, হিরো আলম, সাকিব, অপু বিশ্বাস, বুবলি, শিলা আর নতুন ওই পাগল, এগুলোর বাইরে কি সময় আসেনি আপনাদের এই কষ্টে থাকা মানুষগুলোকে নিয়ে একটা সেকেন্ড ভাববার মতো? বিশ্বাস করেন, আর যদি না ভাবেন কালকে আপনার দিকেও কেউ ভাববে না। জান, অনেক শ্রদ্ধা, গোটা পৃথিবী যেদিকে যাক, বাট আল্লাহ জানে, তোমার ভগবান জানে যে তুই কি কষ্ট করেছিস আর কত মহব্বতে নিজের পরিবারে দাঁড়ানোর জন্য যে সময় তোর খেলে বেড়ার কথা জান, সেই সময়তে পরিবারের পাশে দাঁড়িয়েছিস। তো অনেক শ্রদ্ধা। তারপরে ওভাবে গেল, পিকনিক শেষ হয়ে গেল। পরের দিন উনি লাঞ্চ টাইমে দেখে যে আমি মেশিনে বসা, উনি লাঞ্চে গেলেন না, লাঞ্চে না যেয়ে আমার কাছে চলে আসলেন। চলে আসিয়া বলে, মেশিনের সামনে আর একটা চেয়ার দিয়ে বসে বলল যে কি সমস্যা, তুমি ভালোবাসো বা না বাসো, ফুলটা তো নিতে পারতা, ফুল তো কোনো পাপ করেনি, ফুল তো কোনো অন্যায় করে নাই, ফুল তো পবিত্র, নিতে পারতা তো। আমি বলছি নিলাম তো, নিয়ে আমি ফুল নিয়ে আমি যা করি সেটা তো করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ফুল তো আমি নিয়েছি। যাক, এরকম করতে করতে ওর একটা মধ্যে আমারও একটা, ওর বিহেভিয়ার গুলো দেখে আমার একটু ভালো লাগা কাজ করলো যে না, ছেলেটা ভালো। বা ও আমার প্রায় সময় আমার ফ্যামিলির কথা জিজ্ঞেস করে, এই জন্য আর কি আমার একটু ভালো লাগা শুরু হইলো। এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। পুরো নাম কি? অসীম চন্দ্র দাস। আচ্ছা, সমতনী। তারপরে এভাবে করতে করতে প্রায় 1-1.5 বছর চলে গেল। 5 সালের শেষ দিকে হঠাৎ কি মনে হইলো জানি না, ও আমাকে জোর করে নিয়ে, মানে আগে বলতো চল আমরা বিয়ে করি, তো আমাকে জোর করে নিয়ে মন্দিরে নিয়ে বিয়ে করলো। মন্দিরে নিয়ে বলে কি চলো আজকে বিয়ে করব। তো আমি বলছি এটা কি রান্না করার হলুদের রং যে এখন বিয়ে করলাম একটু পর ধুয়ে ফেলে দিলাম? এটা বলার পরে বলে যে না, সত্যি দেখো, তুমি যদি এখন বিয়ে না করো, আমি এই মুহূর্তে আমি আত্মহত্যা করবো, কারণ আমার বাবা খুব অসুস্থ, সে ছেলের বউ দেখতে চায়। এটা বলার পরে আরো ওর পক্ষেরই সব মানুষ, আমার পক্ষের কেউ ছিলেন না। আমি এক পর্যায়ে আমিও রাজি হইলাম, কিন্তু যখন আমার সিঁদুর পরাইলেন আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। সিঁদুর পরানোর আমার মনে নাই যে আমার সিঁদুর পরানোর কারণ কি? আপনার কি মনে হয় যে কত স্বপ্নের জিনিস এই সিঁদুর পরানো? না, স্বপ্নের জিনিস না, কারণ আমি সব দিক ভেবেছি, কারণ আমি ছোট মেয়ে, আর আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, প্রেম করছি, ভালো করছি, প্রেম করলে বিয়ে করতে হবে বা এখন বিয়ে করতে হবে। হ্যাঁ, আমার অজ্ঞান অবস্থায় বিয়ে সিঁদুর দান হয়েছে, কিন্তু আমি জ্ঞান হওয়ার পরে আমি জানতে পারি যে আমি কান্না করতে যাই, আমি নাক মুছতে দিয়ে দেখি আমার হাতে সিঁদুর লেগে আছে। যাই হোক, এভাবে বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে তখন আবার ও একবার বলছিল বিয়ে হোক, সমস্যা নাই, কয়েকদিন বলছিল যে আমরা বিয়ে করবো, কেউ জানাবো না। হ্যাঁ, তা আমিও মনে মনে ভাবলাম তাই তো, ঠিক আছে বিয়ে করুক, তারপর জানাবো না। এভাবে আমি একটা পানি ব্রেক নিয়ে আসি, প্লিজ কন্টিনিউ। তারপর এভাবে আমি দিদি তারপর বলেন। হ্যাঁ, এভাবে আমি এক পর্যায়ে রাজি হওয়ার পরে বিয়েটা হলো। তারপরে আমি যখন দেখলাম যে আমার মাথায় সিঁদুর জল করছে, তখন বলছি যে না, এই সিঁদুর তো মুছতে হয় না, আমার মা তো কখনো সিঁদুর মোছে না, আমার দিদি তো কখনো সিঁদুর মোছে না, এই সিঁদুর তো কত সুন্দর লাগে দেখতে, আমি মুছবো না। তাহলে কি করতে হবে, কিভাবে বাড়িতে বলবো, বাড়িতে বলার ওয়েটা কি আছে, কিভাবে বললে আমার বাবা ঠিক থাকবে, আমার পরিবার ঠিক থাকবে? আমার বাবা তো শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে, কারণ আমার বাবা হার্টের রোগী ছিলেন, আর
যেহেতু অভাবের সংসার, আমার বাবা ইনকাম করার জন্য আমাকে পাঠাইছেন, প্লাস আমি আসছি, তা সেখানে আমি কিছু সংসারের জন্য করতে পারিনি। তার আগে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি সংসারে কতটুকু কি দিতে পারবো? অ্যাকচুয়ালি ওকে আমি দেখছি ভালোবাসার রূপে, ওকে তো আমি হাজবেন্ডের রূপে আজও দেখি নাই। মানে আমার একটা গভীর চিন্তা এসে গেল। যাই হোক, কোনোভাবে আমার একটা বাড়ির পাশের একজন কাকা ছিলেন, তাকে যাইয়া বললাম। বলার পরে কাকা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে তোমার বাবাদেরকে বুঝাই বলতেছি। তাই আমার বাবা বললেন, বুঝাইয়া আমার বাবাকে বলার পরে আমার বাবা তো খুব জেদি রাগী ছিলেন। আমার বাবা তো আমাকে গালমন্দ করছেন। আমার বোন বলে যে, বাবা ধৈর্য ধরো, গালাগালি করলে বা বকাবকি করলে কিছুই হবে না, যা হওয়ার হয়ে গেছে, এখন এটাকে মেনে নিতে হবে, ধৈর্য ধরো, তুমি আবার রাগ করে অসুস্থ হয়ে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পরে আমার বাবাও মেনে নিলেন। আমার বাবা এক পর্যায়ে আমাদেরকে দেখতে আসলেন। দেখতে আসার পরে বলে যে, বাড়িতে যাইও। আমরা একবার ঈদের সময় বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আত্মীয় স্বজন সবাই আসলো, দেখলো। এভাবে মেয়েটার কি বিয়েটা মেনে নেওয়া হলো। এরকম করতে করতে কিছুদিন পরে 8 সালে চাকরি করতেছি, খুবই ভালো, দুইজনে চাকরি করতেছি একই অফিসে। কিছু যে টাকা, অফিসে ছিলেন সেই অফিসেই। হ্যাঁ। তো চাকরি করতে করতে আমাদের বিয়ে হলো, সংসারও করতেছি, সুন্দর টাকাও ইনকাম করতেছি, জমাইতেছি। এর মধ্যে 8 সালে আমি কনসেপ্ট করলাম। কনসেপ্ট করার পরে আমার একটা মেয়ে হলো। মেয়েটা হওয়ার পরে ছুটি ছিল 4 মাস। 4 মাস ছুটি কাটানোর পরে এখন মেয়েটা কোথায় রাখবো? আমার চাকরি করতে হবে। তাই কি করলাম, একজন মহিলা ছিলেন, বৃদ্ধ টাইপের, বেশিও বৃদ্ধ না। তা ওনাকে বললাম, উনি রাজি হলেন। ওনাকে 2000 টাকা দিতে হবে, প্লাস বাচ্চার দুধ, যা যা বাড়তি খাবার আছে এগুলো দিতে হবে। তা বললাম, উনি শুধু দেখবে, উনি শুধু চোখে দেখবে, দেখে রাখবে, তার জন্য ওনাকে 2000 টাকা দিতে হবে। তাই দিলাম। দেওয়ার পরে এরকম অনেক দিন, প্রায় 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেল, রাখলো। রাখতে রাখতে আমার বাচ্চাটার একটা বিহেভ দেখে যে আলাদা। একটা অন্য স্বাভাবিক বাচ্চা যেভাবে খেলা করবে, কান্না করবে না, বা বুঝাইলে বললে বুঝবে, বা বসে থাকবে, এরকম আমার মেয়েটার মধ্যে উনি দেখতে পান। উনি সারাদিন দেখতে পায় উল্টা পাল্টা করে বা কান্না করে, উনি অস্থির হয়ে যাচ্ছে। আমিও বাসায় যতক্ষণ থাকে দেখি বাচ্চাটা উল্টা পাল্টা। তাই আমি ভাবছি যে আমি হয়তো সারাদিন দেখি না, আমাকে দেখে না, তাই আমাকে পায়ে মনে হয় এরকম করে। আমি অতটা গুরুত্ব দিতে পারলাম না। তা দেখি যে ওই আন্টিটাও বলে যে, তোমার মেয়েকে আমি রাখতে পারবো না, তোমার মেয়েটা বেশি উল্টা পাল্টা করে, সারাক্ষণ কান্না করে, এটা ওটা ধরে ছুঁড়ে মারে, আমি পারবো না। তখন বাচ্চার বয়স কত? 3 বছর। 3 বছর। তো এটা শোনার পরে আমি কি করব, আর কাউকে রাখার জন্য পেলাম না। তাই আমার হাজবেন্ড বলে, এক পর্যায়ে চাকরিটা ছেড়ে দাও। চাকরিটা ওর কথা মতো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখি যে যখন 4 বছর বয়স হইলো, তখন বুঝতে পারলাম যে ওর কোনো সমস্যা আছে শারীরিক। যেহেতু ও যে কোনো কিছু পাক, হয়তো নিজের মাথার চুল নিজে ঝামকাই ঝামকাই এরকম ছিঁড়ে ফেললো, বা আমারটা করলো, বা একটা কেউ ছুঁড়ে ফেললো, বা চিৎকার দিল, বা ধাপ করে দাঁড়ানো অবস্থায় পড়ে গেল নিজের থেকে, এরকম করতো। একজন বললেন যে, তোমার এরকম বাচ্চার এরকম, আসলে এটা স্বাভাবিক না, তোমরা একটা ডাক্তার দেখো। আমরা ডাক্তার দেখলাম। পাশাপাশি বাড়ির থেকে আমার দিদি, আমার মা বলে যে, মনে হয় কোনো আলগা দোষ আছে, কবিরাজ দেখাও। দেখাইলাম। তাই কবিরাজ দেখাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি, কবিরাজ দেখাচ্ছি, এরকম করতে করতে আমাদের যা পুঁজি টুজি যা ছিলেন সব শেষ করলাম, কিন্তু আমার মেয়ের কোনো উন্নতি দেখলাম না। ডাক্তারে বললেন যে মাথার যে রক আছে, মাথার ব্রেনের মানে মাথার ব্রেন, মস্তিষ্ক যেগুলো ক্লিয়ার হয়, যেভাবে আমরা কথা বলি, একটা মেধা নিয়ে, সেই মেধায় ওর কাজ করে না। ওর মেধায় ওইটা কাজ করে না। ওরা হয়তো সারাদিনে 1 ঘন্টা ভালো থাকে মেধাটা, সারাদিনও ভাবে উল্টা পাল্টা। এটা যত বয়স যাবে অত আরো বেশি।
তো এটা ঠিক করার মতো হয়েছে বড় ব্যয়বহুল, বা ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে এরকম বলছিলেন। এরকম করার পরে চিকিৎসা এরকম লাস্টে আমার হাজবেন্ড বলে একার চাকরি দিয়া যা পুঁজি আসছিল তাও শেষ, কি করব আমি ভেবে পাচ্ছি না, আমরা এখন খাবো না ওর ট্রিটমেন্ট চালাই যাব, ট্রিটমেন্টেও তো কোনো উন্নতি নাই, কি করব, ভালো মন্দ খেতেও পাই না, ওর ট্রিটমেন্টও হচ্ছে না, কি করব। এটা এরকম করতে করতে আমার আর একটা বাচ্চা আমার কনসেপ্ট করলাম। কনসেপ্ট করার পরে ওই বাচ্চাটা হইলো, হঠাৎ করে টানাপোড়েনের মধ্যে চিকিৎসা, আমার মেয়ের চিকিৎসা বন্ধ, আর চিকিৎসা করতে পারলাম না। আমার মেয়েটা হওয়ার আমার ছেলেটা হওয়ার 1 বছর আগের থেকেই আমার মেয়ের চিকিৎসা বন্ধ, কারণ চিকিৎসায় কোনো উন্নতি পাই না, তো চিকিৎসা করে কি লাভ। তাই চিকিৎসা যেহেতু বন্ধ করলাম, বাচ্চা আর একটা হইলো হঠাৎ করে না, তখন চিকিৎসা ছিল, আমার ছেলে হওয়ার পর চিকিৎসা চালাইতে মানে টুকটাক যে যেখানে বলতো যে ওখানে যাও, ওখানে গেলে তোমরা দেখবা ভালো হবে বাচ্চাটা, তা যেখানেই বলতো। তাই লাস্টে আমার হাজবেন্ডের মধ্যে এইটাই ধ্যান ধারণা ছিল, আমি এখন যেটা বুঝতে পারতেছি, যে সবসময় ভাবতো যে আমি চাকরি করে কি করব, আমি তো ভালো খেতেও পারি না, আমার বাচ্চারা আম, চিকিৎসা করতে পারি না, এরকম একটা মেয়ে বাচ্চা, মাথায় সমস্যা, পাগল বললেই চলে, তা আমি সমাজে কি করে মুখ দেখাবো, ওনার মনে হয় এটাই ধারণা ছিলেন। দেখলাম সকালবেলা উনি রেডি হয়ে অফিসে যাচ্ছেন, আর আসলেন না, এই যে গেলেন, তখন আমার ছেলের বয়স 1 বছর, আর আসলেন না। আমি কত জায়গায় খুঁজলাম, কত চেনা জানা বন্ধু বান্ধব সবাইকে খোঁজ লাগাইলাম, এমনকি আমি মেডিকেলে যাই খুঁজলাম যে আমার জামাই কোথায়, আমার হাজবেন্ড কোথায়, কেন বাসায় আসলো না। তারপরে একবার আমার শ্বশুর বাড়িতে আমি ফোন দিয়ে বলি যে এরকম আপনাদের ছেলে তো বাসায় আসছে না, তো বলে বাসায় আসে নাই, দেখো কোথাও গেছে, মানে তারা নর্মাল, মানে সে তো তার বাড়িতে গেছে, তারা তো নর্মালি থাকবে। মানে আপনার স্বামী আপনার বাসা থেকে বের হয়ে হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি, সে তার নিজের বাড়িতে চলে হ্যাঁ, গেছে। সে আর এই ধরনের টানাপোড়েনের মধ্যে থাকবেন না। তো এই বাড়িতে গেলেন, মানে এটা ওদের হয়তো মনে হয় কোনো কি ছিল আমি জানি না, আজও জানি না। তারপরে কি করলেন, বলে যে দেখো আপনার নতুন কোথাও যে আছে। বাচ্চাটা হলো ওটা তো আপনার কাছে, ও কি সুস্থ? হ্যাঁ, ও ভালো, আচ্ছা। দুইজন আমার কাছে আছে এখনো। তারপরে আমার শাশুড়ি বললো যে দেখো হয়তো কোথাও গেছে, বন্ধু বান্ধবের বাড়ি, কই যাবে, আর তোমরা ঝগড়া কার্য করছো, মনে হয় অভাবের সংসার তো ঝগড়া করছো, হয়তো কোথাও চলে গেছে। পুরুষ মানুষের সাথে এভাবে করতে নেই, পুরুষ মানুষের সাথে সবসময় নর্মালি থাকতে হয়, জানো তো অভাবের সংসার, আবার এভাবে উল্টা পাল্টা কথা বললাম মনে হয় ঝগড়া করছো। তা আমি বলছি না, আমি কোনো ঝগড়া করি নাই, কেন গেছে, আমি তো সারা দুনিয়া খুঁজতেছি, পুরো চিটাগাং এর বাড়ি আমি ঘুরে ঘুরে খুঁজছি, মেডিকেল পর্যন্ত খুঁজছি, কোথাও পাচ্ছি না। তা ওনারাও অস্বীকার যাচ্ছে যে না, জানি না, জানেই না কোথায়। না। কিন্তু অ্যাকচুয়ালি উনি ছিলেন, বাড়িতেই ছিলেন তখন। বাড়িতে থাকা অবস্থায় উনি কি করলেন, কিছুদিন বাড়িতে থাকলেন, গা ঢাকা দিয়ে থাকার পরে আমার যেটা ধারণা, তারপরে আমরা তো কি করব, কারণ আমার স্বামী আমার কাছে নাই, আমিও চাকরি করতে পারতেছি না, 2টা সন্তান, কি করব, খুব অসহায় পড়ে গেলাম, এত অসহায়, দিনের পর দিন। আমার মেয়েটা তো পাগল, কত এমনি তো ছিল, ক্ষুধা লাগছে না কি লাগছে তাও। এখন ওর বয়স কত? এখন আর বয়স 8 সালে হয়েছে, তো 14-15 হয়েছে। তারপরে আমারও তো ক্ষুধা, আমি আর ওকে কি বলবো, আমার ছেলেটার বয়স 1 বছর, ওকে তাই বুকের দুধ খাওয়াইতে লাগলাম, বাড়তি খাবার নাই বা দিলাম, বুকের দুধ কোত্থেকে আসবে, আমি তো খাই না, আমি তো খেতে পাচ্ছি না। তারপরে
আমি কি করব? গুরুকে কি আমি একটু বলে দেই যে কি আমি শুনেছি, আচ্ছা আমি সেই ছিলাম। ওকে, তারপর তারপরে চিন্তা করতে লাগলাম, এখানে না চিটাগাঙের বাড়ি থাকলে না খাইলেও ঘর ভাড়া তো উঠে গেছে, ঘর ভাড়া তো দিতে হবে। এখানে না থেকে চলো আমরা বাড়িতে যাই। নিজে নিজে আর কি ভাবতেছি, কারণ এদেরকে ফেলে ও পালিয়ে গেছে তোমার বর, আমি তো তুমি তো আর পালাতে পালাতে পারো পারবো না না। যেহেতু তুমি পেটে ধরেছো। সো দিস ইজ দ্য থিং, এই জিনিসগুলোকে যদি আমরা মূল্যায়ন না করতে জানি, এদের এই মানুষগুলোকে যদি ভালোবাসতে না জানি, তাহলে এই সমাজ একটা সময় ধ্বংস হতে বাধ্য। সো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, অনেক বেশি ভিউয়ারশিপ আমি এক্সপেক্ট করতেছি, যাতে করে স্টোরিগুলো বহু মানুষের কাছে যায় এবং প্রয়োজনীয় লার্নিং আমরা নিতে পারি। তারপর তারপরে খাট ছিল, খাট বিক্রি করে দিয়ে, তা খাট বিক্রি করতে সব জিনিস কিনতে গেলে দাম, বিক্রি করতে গেলে দাম থাকে না। খাট ছিল, টিভি ছিল, এগুলো বিক্রি টিক্রি করে দিয়ে বাড়িতে গেলাম। ও টিভি আগেই বিক্রি করে দিছি, টিভি বিক্রি করে দিয়ে রুম ভাড়া একবার দিছি, রুম ভাড়া দিয়ে কোনো মতে আমরা ডাল ভাত খাইছি। পরের বারে রুম ভাড়া যখন জমছে, খাট বিক্রি করলাম, আলমিরা ছিল, এই দুইটা জিনিস বিক্রি করে রুম ভাড়া দিয়া তারপরে আমরা গাড়ি ভাড়া দিয়ে কাপড় চোপড় নিয়ে আমরা বাড়িতে গেলাম। মানে খুলনা ব্যাগ গেলে হ্যাঁ গেলাম, গিয়ে দেখি ওখানে যে কিছু করতে পারি কিনা, তো ঘর ভাড়া তো দিতে হবে না। গেলাম, যাওয়ার পরে আমার মেয়ের যন্ত্রণায় কেউ থাকতে পারে না, রাতে দিনে কোনো ঘুম নাই কারো। তারপরে আমরা খাবো কি? আমার ভাই সে ডেলি কাজ করে, আমার বোনের শ্বশুর বাড়ি অতটা ভালো নাই যে সে দিবে। আমার বাবাও প্যারালাইসিসে ভুগছে 2 বছর, তাকেও তো চিকিৎসার জন্য অনেক খরচ করছে, তারা নিঃস্ব হয়ে গেছে। লাস্টে এখন আমাকে কি খাওয়াবে? আমি একবারই, যদি ধানের দিনে হয়তো 15 দিন কাজ হয় বছরে, যে ধান উঠলো, ধানের কাজ আছে কয়দিন, ওই কয়দিন আমি কাজ করলাম। কেউ একটু ঘর লিপতে বললো, ঘর লেপার জন্য একদিন ঘর লিপলাম, তারা তো আর প্রতিদিন ঘর লেপাবে না। আর সব বাড়ির মানুষও তো আর ঘর লিপতে দেয় না, আর কাজ করায় না মানুষ দিয়া। কয় টাকা আর পাই, সেই টাকা দিয়ে কি আমি 3টা মানুষের পেট কি চলে? আমার ভাইয়ের বউ আমার সাথে খ্যাট 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 শুরু করে দিল। আমার মাও তো কিছু বলতে পারে না, কি বলবো, আমার মাও তো তাদের তাই খাচ্ছে। লাস্টে একবার আমার বড় বোন আসলো, আসে দেখে যে আমার সাথে এরকম হচ্ছে। আমার বড় বোন কি করলো, আমার বড় বোন বলে যে আমি কি করব, আমার সংসার তো এইরকম। তো একটা কাজ কর, তোরা যেখান থেকে আসছো সেখানে যা, ওখানে যাই আর তোরা গাড়ির তেলে পুড়ে মরে যাই 3 জন। সামনে বসে মরা, এগুলো দেখতে পারবো না, তোরা চিটাগাঙে মর। পরে আমরা খবর শুনে যাবো, যদি খবর কেউ দেয় তোরা চিটাগাঙে চলে যা। একা একা বিয়ে করছো না, বুঝ মজা, ভালো করে মজা বল। পরিমণি, হিরো আলম, সাকিব, পপু বিশ্বাস, বুবলি, শিলা আর নতুন ওই পাগল, এগুলোর বাইরে কি সময় আসেনি আপনাদের এই কষ্টে থাকা মানুষগুলোকে নিয়ে একটা সেকেন্ড ভাববার মতো? বিশ্বাস করেন, আর যদি না ভাবেন, কালকে আপনার দিকেও কেউ ভাববে না। 17-18 কোটি মানুষের বা 20 কোটির কাছাকাছি মনে হয় এখন এই লার্জেস্ট এই যে অ্যামাউন্ট অফ পিপল, এই মানুষগুলোকে নিয়ে কেউ ভাববে না, এবং অসম্ভব রকমের বাজে অবস্থা হতে যাচ্ছে আমাদের সকলের জন্য। সো সবকিছুকে বাদ দিয়ে, সস্তা ফিলিংস মাস্তি বাদ দিয়ে ফোকাস করা উচিত এই ধরনের অপর্ণার জন্য। এই অপর্ণা চাইলেই কিন্তু স্বামীর মতো করে ভাবতে পারতো। স্বামী যেমন অটিস্টিক বেবি জন্ম দেওয়ার কারণে এই দায়িত্ব নিতে পারবে না, তাই পালিয়ে গেছিল। অপর্ণা কিন্তু তার মতো করে চিন্তা করতে পারতো যে আমিও অন্য কোনো জায়গায় পাত্রস্থ হই, নতুন বর ধরে নিই, আর এই 2 সন্তানকে কোনো এক ডাস্টবিনের পাশে ফেলে দিই। কিন্তু সে পারেনি। মায়ের ভূমিকা নিভানোর জন্য পাগলের মতো পরিশ্রম করতেছে, তার মিনিমাম কোনো সাপোর্ট সিস্টেম নাই, এবং বোন বলতেছে অনেক কষ্টে যে সামনে মরলে তো কষ্ট হবে, তুই দূরে মরে যা, যাতে করে আমরা শুনতে পাই যে কোনো একদিন যদি শুনতে পাই যে মরে গেছিস, তাও হয়তো সমাধান হবে। ভালোবাসার বাংলাদেশ।